পোর্টফোলিও অ্যানালিসিস হচ্ছে এমনই একটা বিষয় যে বিষয়টার জন্য প্রচুর পরিশ্রমের দরকার পড়ে, অনেক সাধনার দরকার পড়ে, এবং সবকিছু শুরুতে যে প্রার্থনা করে নেওয়া হয় যে এটা যেন সঠিকভাবে কাজে লাগে, এবং যার জন্য বানাচ্ছি সেটা যেন সত্যি সেটা কাজে পরিণত হয়। অন্তরের ভিতর থেকে যতক্ষণ না পর্যন্ত এটা না ওঠে, ততক্ষণ পোর্টফোলিও অ্যানালিসিস কিন্তু অ্যানালাইসিস হয়ে ওঠে না। আজকে অনেকগুলো পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য রিকোয়েস্ট এসেছিল, অজস্র অজস্র। কখনো সেটা পেরেছি, কখনো সেটা পারিনি। কতজন হতাশ হয়ে গেছে, কতজন এমন রয়েছে যে মানে হতাশ হয়েও ছাড়িনি আমাকে। এমন একটা মেয়ের কথা বলবো, যে মেয়েটা মহিলা, যিনি বহুদিন ধরে আমাকে চেষ্টা করে যাচ্ছে, মাসের পর মাস ধরে পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য রিকোয়েস্ট করতে পারিনি, এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি, খারাপ লাগে। আরেকটা মেয়েও বিদেশে থাকে, ইউকেতে। ও বহুবার বলেছে, স্যার রিকোয়েস্ট করেছে আমারটা একটু করে দিন, আমারটা করে দিন, পারিনি করতে, এখনো পর্যন্ত পারিনি, খুব খারাপ লাগছে। আজকে যাকে পরিচয় করাবো তোমাদের সকলের সঙ্গে, সে হচ্ছে বুদ্ধদেব সেন। বুদ্ধদেব সেন বলে যদি ছেড়ে দিই, তাহলে তাকে সম্পর্কে কিছুই বলা হয় না। কারণ সে একটা নাম শুধু নয়, সে অনেক কিছু। আমার আমার জগতে সে কিন্তু বিরাট বড় জায়গা নিয়ে আছে। এমন একটা মানুষ, যে মানুষটাকে আমি সব সময়তেই মানে, ওকে আমি যদি পরিচয় কিভাবে করাবো, আমি মাঝে মাঝে সেটাই অবাক হয়ে ভাবি। কারণ ওর সমস্ত ডেফিনেশনের বাইরেও, কারণ আজ নয়, আজ তো খুব সচ্ছল অবস্থা, কিন্তু একটা সময় ছিল ইউটিউবে যখন কাজ করছিলাম প্রথম দিন, মাঝখানে 1 বছর 1.5 বছর সমস্ত পেমেন্ট বন্ধ ছিল। নিয়ম করে প্রতি মাসে এই ছেলেটা আমাকে টাকা পাঠিয়ে যেত। টাকার পরিমাণটা বড় ফ্যাক্টর না, এর থেকে বড় ফ্যাক্টরটা হলো আমাকে মনে রেখেছে। আমি কিন্তু কোনো উপকার তার করিনি, কিচ্ছু করিনি, কোনো কিছু তার করিতে পারিনি, এখনো পর্যন্ত কিছু পারিনি। কিন্তু নিঃস্বার্থভাবে একটা মানুষ কিভাবে ঠিক টাকা পাঠিয়ে যাচ্ছে টুকটুক করে। আমি অনেকবার নাও করেছি, লজ্জা লাগতো, কিন্তু দেখেছি ও ছাড়তো না, ঠিক দিয়ে যেত। পাঠিয়ে পাঠিয়ে দিত, বলতো যে স্যার আমার পোর্টফোলিওটা যদি সম্ভব হয় একটু দেখে দেবেন। খুব এত বছর মানে হয়ে গেছে, সেটা প্রায় গত বছর পুজো, তারও আগের বছর পুজো। সেই সময় ইউটিউবে আমার প্রায় 1 বছর ধরে সমস্ত কিছু বন্ধ করা ছিল। ইউটিউবের ব্যাপারটা সব নয়, কিন্তু একটা আর্থিক ব্যাপার অবশ্যই থাকে, অস্বীকার করে তো লাভ নেই। কিন্তু শুধু সেটাও শেষ নয়, বছরের পর বছর ধরে ধৈর্য ধরে এই বুদ্ধদেব কিন্তু সাহায্য করে চলেছে আমাকে। সেই সাহায্যের মূল্যটা আমি কোনোদিন কোনোভাবে দিতে পারবো না, আর দেওয়া সম্ভবও না। কিছু জিনিস থাকে যেগুলো কোনোদিন দেওয়া যায় না, তার মধ্যে বুদ্ধদেবের এই বিষয়টা, যেটা আমার সারা জীবন মনে থেকে যাবে। কারণ বিপদের সময় একটা কিন্তু বিরাট সাহায্য পেয়েছি তার কাছ থেকে। এবার আসছি, বুদ্ধদেবের মতো কিন্তু একা নয়, স্বপনদার কথাও বলতে হয়। স্বপনদা আমাকে গিফট পাঠিয়েছিল, তার প্রতিদানে তো কিছুই করতে পারিনি, শুধু একটা প্রণাম ছাড়া, নমস্কার ছাড়া। স্বপনদার বয়স হয়ে গেছে 70 বছরের কাছাকাছি, বোধহয় তার বেশি হবে একটু। কি উৎসাহ, কি উদ্দীপনা! এই যে বুদ্ধদেবের কথা বলছি, খাতায় কি সুন্দর লিখেছে। কজন আছে আমাদের এখানে যে খাতা এভাবে লিখে লিখে তৈরি করেছে, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, কোনটায় কত পার্সেন্ট প্রফিট, কোনটায় কত লস, প্রত্যেকটা লিখেছে। 22খানা কোম্পানিকে সে নিয়ে অ্যানালাইসিস করেছে, প্রতি 22টা কোম্পানিকে সে আমাকে পাঠিয়েছে, প্রতিটা কোম্পানি কোনটায় কত প্রফিট, কোনটায় কত লস, কত ধৈর্য ধরে লিখেছে। কি সুন্দর করে পাঠাচ্ছে আমার কাছে, বারংবার চেষ্টা করছে। আশায় ছিল এবারেও বোধহয় হবে না ভেবেছিল, কিন্তু আমি মানে বাধ্য ওকে, এরকম ব্যাপার। সব কাজ ফেলে আজকে আমি বুদ্ধদেবেরটা দেখিয়ে দিচ্ছি। বুদ্ধদেব যে স্টকগুলো নিয়েছে, প্রথমে আমি সেই স্টকগুলো সহজে বলে দেবো। প্রথম কিছু বিষয় বলবো, তার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে, এই মুহূর্তে আমার পিছনে বোর্ডে একটা বিষয়কে নিয়ে আলোচনা করেছিলাম, একটা ভাগ্যচক্রের গল্প নিয়ে। ভাগ্যচক্রের মধ্যে অমিয়নাথের ভাগ্য নিয়ে বলেছিলাম। অমিয়নাথ হচ্ছে এক অনেক দিনের পুরনো এক বন্ধুর কথা বললাম। 20-22 বছর থেকে সে কিন্তু স্ট্রাগল করে চলেছিল। তার যখন 40 বছর বয়স হলো, শেয়ার বাজারে প্রথম দিকে এলো, এবং এই 20 থেকে 40, 20 বছর ধরে 200, 500, 1000 করে সে জমিয়ে যাচ্ছিল। টিউশনই পড়াতো। বাবা একটা প্রাইভেট স্কুলের টিচার ছিলেন, রিটায়ার করে গেছিলেন, মারা গেছিলেন মোস্ট প্রবাবলি, মনে নেই এখন আমার। ওর 40 বছর বয়সে যেটুকু মনে আছে, বিয়ে করেছে, একটা সন্তান রয়েছে 6-7 বছরের। 5 বছরের মধ্যে ওর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1 লক্ষ টাকা, মানে বলতে গেলে সবটাই উনি দাও লাগিয়েছিলেন, এবং 44 লক্ষতে পরিণত হয়েছিল মাত্র 5 বছরের, অদ্ভুত কোম্পানিতে। আর শেষ খবরটা হচ্ছে, তারপরে সেই কোম্পানিটার ফান্ডামেন্টাল কেমন সেটা নিয়ে বলেছিলাম। শেষে খবর যেটা, সেটা হচ্ছে ওর থেকে 20 লাখ টাকা তুলে
ব্যাংকে ফিক্সড রেখেছিল, মাসে মাসে ওর থেকে একটা টাকা পায় এমআইএস বলে, আর বাকি 24 লক্ষ টাকা একটা ডাইভার্সিফাই পোর্টফোলিও করে আমার কাছ থেকে জেনে নিয়ে তার জিন চালিয়ে চলেছে। ওর কাছ থেকে গল্পটা শোনা বলতে গেলে আমার, এবং সেই চমকটা আমি ভুলতে পারিনি যে সত্যি এই মার্কেটে আমাদের শেয়ার বাজার কি কি দেখাচ্ছে। যদি বাজারে সত্যি ভালোবেসে থাকো বা হঠাৎ করে তোমার ভাগ্য যদি ভালো থাকে, এরকম হঠাৎ করে একটা গরিব মানুষকে কিরকম ভাবে একটা পুরো মোড় ঘুরিয়ে দিল। আজকে তোর অভাবটা কিন্তু অনেক কমে গেছে বন্ধুরা। আমি চলে আমার পোর্টফোলিওটা অ্যানালিসিস করতে চলেছি, খুব চেষ্টা করছি। শুরুতে যেটা কথা বলার, যে অধ্যবসায় তুমি দেখিয়ে গেছো বছর পর বছর ধরে, আমি তোমাকে তুমি করে বলছি, মার্জনা করো। যে অধ্যবসায় তুমি দেখিয়ে গেছো, যে অধ্যবসায়ের সঙ্গে তুমি বছরের পর বছর ধরে একটা বিষয়কে লক্ষ্য রেখে গেছো, গুরু দক্ষিণা বলে পাঠিয়ে গেছো, সঙ্গে সঙ্গে হতাশ হওনি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে একদিন তুমি কিন্তু অনেক বড় হবে। এই বড় হওয়াটা মানে কিন্তু কোটিপতি হওয়া শুধু নয়, এই বড় হওয়াটা মানে লেগে থাকা। আমার দৃঢ় বিশ্বাস তুমি তোমার ছোট থেকে এরকম লেগে থাকা, এবং এই লেগে থাকাটাই মারাত্মকভাবে কাজে লাগে। আমি আমার জীবনে, গোটা জীবনে, এত বড় জীবনে যা যা দেখেছি, সব জায়গায় শুধু একটা ব্যাপারকে আমি লক্ষ্য করেছি, সেটা যেন কচ্ছপ আর খরগোশের গল্প, একেবারে হুবহু। খরগোশ লাফিয়ে লাফিয়ে কোথায় কোথায় কত কাণ্ড করে বেড়াচ্ছে, কিন্তু শেষমেশ গিয়েছে ঘুমিয়ে পড়ছে, এবার কিন্তু কচ্ছপ কোথাও ঘুমায়নি। কচ্ছপ ছোট ছোট পায়ে গুড়গুড় গুড়গুড় গুড় হাঁটতে 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 একদিন সত্যি খরগোশকে বিট করে চলে গেছে। এবং তার জন্য স্টেডি দরকার, স্টেডিনেস, পেশেন্স, স্টেডিনেস, এগুলো দরকার। ফাস্ট ভালো জিনিস, কিন্তু ফাস্ট হওয়া সবসময় ভালো নয়, ফাস্টের সঙ্গে স্টেডিনেসটা বেশি দরকার। আজকে দেখো, আমি তোমার কথা নিয়ে এই কারণে বলছি, আমি তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি। তুমি যে সেক্টরগুলো নিয়ে বলেছো, সেগুলোতে তুমি অসম্ভব ভালো কাজ করেছো, নিজে নিজে ভাগ করেছো সেক্টরগুলোকে। এটা কিন্তু তোমার নিজের সুবিধা, এটা কিন্তু আমার সুবিধার জন্য না, তোমার নিজের সুবিধা হয়েছে। এই সুবিধাটা তোমাকে কাজে দেবে ভবিষ্যতে। তুমি 22খানা কোম্পানি রেখেছো, তোমার প্রশ্ন চলছে 12,000 টাকা আমার রয়েছে, আমি এটা আর কোন কোন স্টকে রাখবো। আমি সবার শেষে এই কথাটা বলবো, তার আগে বলে দিই তুমি কোন কোন কোম্পানি রেখেছো। প্রথম রেখেছো এমটার, আর এমটার তোমাকে এই মুহূর্তে 300%-এর বেশি, 300% তোমাকে রিটার্ন দিয়ে দিচ্ছে। একদম তাই, এটা হবারই কথা মনে হয়। আমি জানি না, হয়তো তুমি আমাকে দেখেই সে সময় ইনভেস্ট করেছিলে। আর আমি যে কোম্পানিগুলোকে মোটামুটি খুব অ্যানালাইসিস করি, সেগুলো নিজে কিনে রাখি। তো নিজের রিটার্ন দেখে, কাছাকাছি রিটার্ন দেখে বুঝতে পারি যে সেই সময় কেনা কি কেনা না, এটা তো বোঝা যাচ্ছে। সেকেন্ড ওয়ান তুমি রেখেছো ভারত ইলেকট্রনিক লিমিটেড, আর দুরন্ত কোম্পানি, এটাও রিটার্ন তোমার প্রফিট রয়ে গেছে, ঠিক আছে। কেমিক্যালের মধ্যে তুমি দুটো কোম্পানিকে রেখেছো, দীপককে রেখেছো আর এর সঙ্গে এফসিএলকে রেখেছো। দুটো কোম্পানি হচ্ছে যাকে আমি বলবো সুপার কোম্পানি, এবং মোস্ট ফেভারিট, আমার দুটো কোম্পানি ফেভারিট কোম্পানি। তাই বলে কিন্তু ওই মাঝখানে যেটা বলা ছিল, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল লেখুন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। কখনো একে দেখে নিজেরা ফলো করবে না। সম্পূর্ণ এর মতো কাজ করেছে, তুমি তোমার মতো কাজ করছো, আমি আমার মতো কাজ করছি। আমি আমার কথা বলছি, আমার নিজস্ব কনভিকশন বলছি, তার মানে এটা নয় যে কোম্পানি সুপার করবে। তোমাকে নিজেকে বেছে নিতে হবে, নিজেকে নিজের মতো কাজ করতে হবে, বোঝা গেছে? এবারে তুমি যে করেছো, ভিভিএলকে রেখেছো আর হিন্দুস্তান ফুডসকে রেখেছো। এখানে একটা অসাধারণ কাজ করেছো, দুরন্ত কোম্পানিগুলো সব ঠিকঠাক। এইটা অটোর মধ্যে রেখেছো টাটা মোটরস, টাটা মোটরসে ভাগ করে টাটা মোটরসের মধ্যে যেটা রয়ে গেছে তোমার টিএমসিভি, মানে টিএমসিভি করেছো, আর একটা হচ্ছে টিএমপিভি, একটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল, আর একটা হচ্ছে পাবলিক ভেহিকেলস, এইগুলো ভাগ করেছে। এর সঙ্গে তুমি রেখেছো গ্যাব্রিয়েলকে, একটা দুরন্ত কোম্পানি। এখন এগুলো নিয়ে বলতে গেলে পুরো দিন কেটে যাবে, অনেক সময় নষ্ট হবে। শুধু বলে রাখছি যেগুলো যেগুলো এখন পর্যন্ত আমার খুব ফেভারিট লেগেছে, ভালো লেগেছে। রিনিউয়েবলের মধ্যে তুমি রেখেছো যেটা, সেটা টাটা পাওয়ার এবং আইআরডি। টাটা পাওয়ারকে রেখেছো প্লাস আইআরইডিএ। আইআরইডিকে দেখে তুমি ভাবছো যে হতাশ হয়ে গেছো, কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু নেই। আইআরডিএ যখন তোমাকে রিটার্ন দেওয়া দিয়ে দেবে। এই আইআরডি বেসিক্যালি কাজকর্ম হচ্ছে সোলার সেক্টরে যে সমস্ত লোন দান করে থাকে, মানে এটা একটা ফাইন্যান্স কোম্পানি বলতে পারো। এই আইআরডিএ গভর্নমেন্টের লোন যেগুলো দিচ্ছে সোলার এনার্জি, সোলার সেল, এগুলোর ওপরে যে সমস্ত কাজ হচ্ছে, সেগুলো প্রচুর টাকার দরকার পড়ে, সেগুলো কিন্তু আইআরডিএ করে দিচ্ছে। আর একটা ব্যাপার, টাটা পাওয়ারের তো কথা বলার কোনো জায়গাই নেই, অসম্ভব ভালো কোম্পানি। আগে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কাজকর্মগুলো করতো, এর সঙ্গে পাওয়ার এনার্জি, যেগুলো এখন ডেটা সেন্টারও কাজ, তার উপর কাজ করছিল। প্রেজেন্টলি এরা কিন্তু ইভি সেক্টরের উপর টাটা মোটরের সঙ্গে কাজ করছে। যে সমস্ত সেন্টারগুলো বসানো আছে, যেরকম রিচার্জ স্টেশন, সেগুলো
বলে 1 লক্ষের বেশি রিচার্জ স্টেশন তৈরি করে ফেলেছে, কাজ করছে তার মধ্যে। রেলের মধ্যে আরভিএনএলকে রেখে দিয়েছো এবং এর সঙ্গে তৈরি করে রেখেছো আইআরএফসি। বেশ, এবারে আসছো কি ব্যাংকিং সেক্টরে রেখেছো এইচডিএফসি ব্যাংকে আর আইডিএফসি ফার্স্ট ব্যাংকে, একদম ঠিকঠাক। আইটি সেক্টরের মধ্যে তুমি রেখে দিয়েছো এইচসিএল টেক এবং আরেকটা রেখেছো তুমি স্যাকসফট। আমি কেন হাসছি এখানে, সেটা হচ্ছে একেবারে হুবহু তুমি যেগুলো যেগুলো বলেছি সেগুলোর মধ্যে কিন্তু রেখেছো, এবং এইগুলো সবকটা আমার কভারের মধ্যে, মানে আমার ভিতরে রয়েছে এগুলো, মানে আমি এগুলোতে কনফিডেন্স, বাংলা কথা এটা, মানে এগুলোর লেভেলে আমি হচ্ছি যাকে বলা যেতে পারে কিছু কোম্পানিকে আমি রুট লেভেল অ্যানালিসিস করি এবং থেকে সবসময় টার্গেট করে রাখি। মোরাললেস এইসব কোম্পানিগুলোতে আমার মানে আমি গেম খেলি এগুলোর উপরে, কাজ করি এগুলোর উপরে। তার মানে এই নয় যে কোম্পানির মালিক আমি, কিন্তু এইটা বলতে পারি স্যাকসফট আজকে পড়ে গেছে মানে একসময় উঠবে। স্যাকসফটের কাজকর্ম আজকে তুমি নেগেটিভ দেখছো, মানে ভেবো না চিরকাল নেগেটিভ থাকবে বা উঠে যাবে, নো। কোম্পানিগুলো যেখানে যাওয়ার সেখানে যাবে। এআই ওদের একটু সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করছে, এগুলো নতুন করে কিনতে যাওয়া দরকার নেই। আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ে তুমি কিছুটা হতাশ থাকতে পারো, কিন্তু এখনো আমি মনে করি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মধ্যে মানে প্রমিসটা রয়েছে, কিন্তু গোটা ব্যাংকিং সেক্টরে যেখানে ডাউন, সেখানে আমি তোমায় কিভাবে আশা দেবো যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক একদিন বিরাট কিছু করবে। আচ্ছা, ইনফ্রার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার এবং ক্যাপিটাল গুডসের মধ্যে একটাকে তুমি রেখেছো সিডিএসএল, আরেকটাকে তুমি রেখে দিয়েছো এখানে, সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো। একটা সুপার কাজ করেছো। আমি কেন বলছি লার্সেন অ্যান্ড টুব্রো, সিডিএসএল দুটোই সুপার। সিডিএসএল কোনো রিটার্ন পাচ্ছ না, হতাশ হওয়ার কিচ্ছু নেই। সিডিএসএল তখনই দৌড়ায় যখন ডিম্যাট অ্যাকাউন্ট বাড়তে থাকে। ডিম্যাট অ্যাকাউন্ট কখন মানে কোন সময় বাড়ে, যখন মার্কেট উঠতে থাকে। অজস্র মানুষ আজকে দেখবে শেয়ার মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিংবা শেয়ার দেখে পালিয়ে যাচ্ছে কিছু রিটার্ন নেই বলে, কিন্তু যেই মার্কেটটা আবার দৌড় শুরু করবে, বিরাট রিটার্ন দেওয়া শুরু করবে না, দেখবে সবাই আবার ঝাঁপাতে শুরু করবে। আর যখনই ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে যে যেখানে সারা ভারতে, কম বেশি সিডিএসএল কাছে তার একটা অংশ পৌঁছে যাবে, আর গেলেই তার রিটার্নটা ঝপ করে বাড়া শুরু হয়ে যাবে। আবার সিডিসিএল ইনভেস্টমেন্ট হবে, আবার সিডিসিএল উঠতে থাকবে। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বেশ, এবারে বলি এই টোটাল লাভ লসের মধ্যে থেকে মোটামুটি তুমি ইনভেস্ট করেছো 3,37,000 টাকা তুমি ইনভেস্ট করেছো। খুব বেশি প্রফিট নেই, আশাও করি না। 3,87,000 টাকা মতো তুমি এই মুহূর্তে আছো। এর রিটার্ন পার্সেন্টেজ মোটামুটি 15% রিটার্ন কিন্তু প্লাস। এই মার্কেটে এখন 15% প্লাস থাকা মানে কিন্তু তুমি অনেকটা ভালো জায়গায়। অনেকের নেগেটিভ রয়েছে, আমি তো পোর্টফোলিও সব অ্যানালিসিস করছি অজস্র, কিছু এখানে দেখাচ্ছি, কিছু পার্সোনালি করে দিচ্ছি। তো সবসময়তেই আমরা দেখছি পোর্টফোলিও অ্যানালিসিসগুলো। সো এইটা আমার পার্ট আমার কাজের। সো এইখানে ব্যাপার। এবার আসছি এর মধ্যে চেঞ্জেস। প্রথম এমনই একটা কোম্পানি, এমনই একটা পোর্টফোলিও অ্যানালিসিস করছি যেখানে আমি এই মুহূর্তে কোনো চেঞ্জ খুঁজে পাচ্ছি না। কারণ এইগুলোর বাইরে যদি কোনো একটা তুমি পেনি স্টক কিনতে কিংবা এমন একটা কোম্পানি কিনতে যে কোম্পানি ফান্ডামেন্টাল উইক, আমি তাহলে বলতাম, কিন্তু আমার কাছে 22টা মানে 22টাই সুপার। আমি স্যাকসফটকে, অনেকের প্রশ্ন থাকতে পারে স্যাকসফটকে নিয়ে যে স্যার এখানে তো কিচ্ছু নেই, রিটার্ন দিচ্ছে না, পুরো যেটুকু ছিল সেও লস হয়ে গেছে, কিচ্ছু নেই, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমি কিন্তু এখনো যেন বুলিশ, আমার মানে ইনটিউশন বলো কিংবা বলো, যেটুকু আমি বুঝতে পারছি, সত্যি ঘটনা বলতে সত্যি কোনো প্রফিট নেই, একদম ঠিক। ইউএসএ যে অর্ডারগুলো ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। প্লাস এদের যে মার্কেট, ওখানে যেসব বিষয়ে কাজ করছিল, হেলথ কেয়ার সেক্টর, লজিস্টিক সেক্টর, তারপরে মধ্যে আরেকটা ছিল এদের, সেটাও মানে ব্যাংকিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স। ব্যাংকিং ফাইন্যান্স চলছে ঠিকঠাক মতো, লজিস্টিক, হেলথ কেয়ার এগুলোর ক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়েছে। যে প্রজেক্ট ডেলিভারি করেছে তার কিন্তু পেমেন্ট আসেনি, এরকম একটা পরিস্থিতি রয়েছে। ডিলে করে দিয়েছে, যে ক্লায়েন্ট পুরনো ছিল তারা ডিলে করেছে। তারপরে হচ্ছে যারা এমপ্লয়ি, তাদের যে অ্যাট্রিশন রেটটা সেটা বেড়ে গেছে, কারণ এমপ্লয়িটা কিন্তু সেল আউট পেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো এইগুলো একটুখানি বিচলিত করে দিচ্ছে, প্রফিটেবিলিটি কম হয়ে যাচ্ছে। কিন্তু যখন উঠবে দেখবে কোম্পানিটা আবার একটা ভালো রিটার্ন দিতে পারার ক্ষমতা রাখছে। এইচসিএল কিন্তু বলার কোনো অবকাশই নেই, এআইয়ের ওপর কাজ করছে, বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় কোম্পানি, নামটা এক্ষুনি মনে পড়ছে না, ওদের সঙ্গে কিন্তু টাই আপ করে নিয়েছে, করে সৌদি আরবে একটা বড় কোম্পানি তাদের সঙ্গে কাজ করছে এআই এর উপরে। তো এই নিয়ে কিছু বলার কিছু নেই। আমি আসছি আরভিএনএল, আইআরএফসি, কিচ্ছু বলার নেই, টোটাল সব ঠিক। এবারে শুধু শেষ কথা বলা, সেটা হচ্ছে 12,000 টাকাটা কোথায় লাগবে। দেখো 22খানা কোম্পানি, এবং প্রতিটা কোম্পানি তোমার স্টাডি করতে হবে, দরকার পড়লে অ্যানুয়াল রিপোর্ট নামাতে হবে, নামিয়ে সেগুলো দেখতে হবে, কম বেশি একটু করে চেষ্টা করতেই হবে। 22 টাকায় তো একদিনে হবে না, তুমি এক এক দিনে এক এক টাকা ধরে নামাও, সেগুলোকে দেখে একটু ওভারভিউ দাও কোম্পানিগুলোর মধ্যে। এমটার তো এত রিটার্ন দিয়েছে, কিন্তু সত্যি সে দেওয়ার মতো ব্যবস্থা ছিল কিনা, সেগুলো ব্যাপার দেখে নেওয়ার ব্যাপার রয়েছে। তো এইগুলো কারেকশন হতেই পারে। তো যাই হোক, আমি বলবো এর মধ্যে থেকে বেশি নতুন কোনো এন্ট্রি না নেওয়ার দরকার নেই। 12,000 টাকা যদি ইনভেস্ট করতে হয়, সেখানে তুমি আরভিএনএল আমার কাছে ভালো লেগেছে।
আমি যদি সেকেন্ড কোম্পানির কথা বলি, টাটা পাওয়ার আমার কাছে ভালো লেগেছে। ভিবিএল এ তুমি এই মুহূর্তে ইনভেস্ট করতে পারো, ভ্যালুয়েশনে খুব সুন্দর জায়গা রয়েছে। ভারত ইলেকট্রনিক লিমিটেড, ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা রয়েছে। এই সব কোম্পানিগুলোতে তুমি কিন্তু ইনভেস্ট করতে পারো। এবং আমার যেটা মনে হয়েছে এই মুহূর্তে, টাটা মোটরসও কিন্তু ভবিষ্যতে ভালো করবে। বোঝা গেছে? তাই এই কটা কোম্পানিতে যদি আমি 1 2 3 4 5 6টা কোম্পানি, 6টা আমি এটাকে বলছি না, সফটের কথা এখনই বলছি না, এতে নতুন করে তুমি ইনভেস্ট করার দরকার নেই। 5টা কোম্পানিতে তুমি কিন্তু ইনভেস্ট করবে এবং 12,000 টাকার মোটামুটি 2,000 করে 2,500 টাকা করে মোটামুটি ইনভেস্ট করে দাও এই কোম্পানিগুলোতে। বোঝা গেছে? এই ওল্ড কোম্পানি, আমি নতুন কিন্তু তোমায় কিচ্ছু বলছি না। নতুন কোনো কোম্পানি আগামী 4-5 বছরের মধ্যে কিচ্ছু কিনবে না। আমি তোমার এই 15%টা অন্তত 80% না হলেও 50%-এর অ্যাবভ দেখতে চাইছি, এবং সেটা হবেই এবং আগামী কয়েক বছরের মধ্যে, আই এম শিওর। তো সেটা যখন চলে আসবে তখন আমি তোমাকে নতুন কিছু বলতে পারি, আবার নাও পারি, কারণ এটাই তোমার জন্য যথেষ্ট। বোঝা গেছে? কোনো দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই। যেভাবে কাজ করে যাচ্ছ নিশ্চিন্তে কাজ করে যাও, ধৈর্য ধরে কাজ করে যাও। পরে দরকার মতো তোমার জন্য পুরোপুরি ঠিক আছে, কোনো চিন্তা নেই। আর দরকার মতো মেল করবে আমাকে সবসময়। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে তোমায় ছোট করবো না, কারণ তুমি এমনই পরিস্থিতিতে এমনই একজন বন্ধু বলা যেতে পারে, যে বন্ধুটা মানে হৃদয়ের বন্ধু বলা যেতে পারে, তেমন জায়গাতে রয়েছো বিশালভাবে। মানে শুধু আর্থিক সাহায্য বলে না, তোমার ধৈর্য, তোমার প্রচেষ্টা, এগুলো আমাকে পুরো মুগ্ধ করেছে আমাকে। খুব ভালো থেকো। প্রার্থনা করে ঈশ্বরকে, যখন শুরু করেছিলাম আজকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিয়েছিলাম যে যার জন্য করতে চলেছি যেন সত্যি সেটা ফ্রুটফুল হয়। এখনো শেষ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে যেন সত্যি আমি যে প্রচেষ্টাটা করছি দিনের পর দিন, মাসের পর বছরের পর বছর, সেটা যেন সত্যি মানে সঠিক জায়গায় পৌঁছতে পারে, সঠিক কাজে লাগে। আমি বলে তো কিছু নেই। আমি আজকে এখানে দাঁড়িয়ে যে মানুষটা বলে চলেছি, সে কিন্তু আমি বলে না, তোমাদের উন্নতির জন্য আমার মতো কোনো একজনকে খাড়া করেছে তিনি, যার নির্দেশে গাছের প্রতিটি পাতা নড়ে। লক্ষ লক্ষ কোটি কোটি গাছ, কোটি কোটি পাতা প্রতিদিন তারই নির্দেশে নড়ে, তারই নির্দেশে বন্ধ হয়ে যায়। তারই নির্দেশে কোনো একজনের উপকার করার জন্য আমাকে উনি ঠিক করেছেন। আমার মতো কোটি কোটি মানুষ রয়েছে যাকে খুশি উনি দাঁড় করাতে পারতেন, সেই দাঁড়িয়ে তোমাদের হয়ে কথা বলতো। তোমাদেরকে কোনো একজন, এই লক্ষ হাজার হাজার মানুষের মধ্যে কোনো একটা মানুষ কোনো এক জায়গায় রয়েছে, তার উপকারে লাগবে বলে আমার এত বছর ধরে এত পরিশ্রম। আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি। আমি মনে করি সবকিছুর সঙ্গে একটা কিছু টাইমিং যুক্ত রয়েছে, সবকিছুর লক্ষ্য রয়েছে। আমার একটা উদ্দেশ্য, এত বছর বাদে আমি উদ্দেশ্য শুরু করেছি, এবং কিছু বলছি এত কষ্ট হোক বা ভালো থাকা, আনন্দ থাকি, কিন্তু কিছু বলছি কোথাও না কোথাও এই বিশ্বের কোনো এক প্রান্তে কোনো একটা মানুষের কোনো একটা উপকারে লাগবো বলে কিন্তু আমার এত কথা। যেদিন সেই উপকারটা কমপ্লিট হবে সেই দিন থেকে আমার আর প্রয়োজন পড়বে না।